নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। একটা সময় ছিল যখন ওয়াশিংটন থেকে আসা একটা ধমকেই মধ্যপ্রাচ্যের বাঘা বাঘা দেশের রাষ্ট্রনেতারা তটস্থ হয়ে থাকতেন। আমেরিকার অঙ্গুলি হেলনে ঠিক হতো কার গদিতে কে বসবে, কোথায় বোমারু বিমান উড়বে, আর কোথায় তেলের দাম কি হবে। কিন্তু সময় বদলেছে। আজ মধ্যপ্রাচ্যের মাটিতে খোদ আমেরিকা নাস্তানাবুদ হচ্ছে। যে ইরানকে একঘরে করে ভাতে মেরে ধ্বংস করার ছক কষা হয়েছিল, সেই ইরান আজ বশ্যতা স্বীকার তো করেইনি, উল্টে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে একেবারে সমানে সমানে টক্কর দিয়ে যাচ্ছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে আমেরিকার ইতিহাসের অন্যতম দাপুটে প্রেসিডেন্ট বলে দাবি করেন, তিনি আজ বাধ্য হয়ে যুদ্ধবিরতির পথে হাঁটছেন। শুধু তাই নয়, আমেরিকার দীর্ঘদিনের মিত্র ইসরায়েলও আজ আর ট্রাম্পের কথা শুনছে না। তারা নিজেদের খুশি মতো এবং নিজেদের সুবিধা মতো লেবাননে এবং ইরানে আক্রমণ চালিয়ে যাচ্ছে, আমেরিকার কথাকে থোড়াই কেয়ার করে। আমেরিকা যে মধ্যপ্রাচ্যে এমন চরম দুর্দশায় পড়বে তা কয়েক বছর আগেও কেউ কল্পনা করতে পারেনি। আজ আমরা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করব ঠিক কী কারণে মধ্যপ্রাচ্যের মাটিতে আমেরিকার এই বেহাল দশা, সংঘাতের এই ধ্বংসযজ্ঞে কার কত ক্ষতি হলো, আর কেনই বা ডোনাল্ড ট্রাম্প যে কোনো মূল্যে এই যুদ্ধ থামাতে মরিয়া হয়ে গেছেন। বিশ্লেষণের শুরুতেই আমাদের তাকাতে হবে ইরানের দিকে। আমেরিকা ভেবেছিল 28শে ফেব্রুয়ারি তারিখে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর সামরিক হুমকি দিয়ে তারা তেহরানকে নতজানু করতে পারবে। 4 দিনের যুদ্ধ, বড়জোর 1 সপ্তাহ। আজ কত মাস হয়ে গেল? বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। ইরান শুধু নিজেদের সামরিক শক্তি বাড়ায়নি, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তারা এমন একটি অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের বলয় তৈরি করেছে যা আজ আমেরিকার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইরাক, সিরিয়া, লেবানন থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত এই প্রতিরোধ বলয় আজ সরাসরি ইসরায়েল এবং আমেরিকার স্বার্থে আঘাত হানছে। যখনই ইসরায়েল বা আমেরিকা ইরানের ওপর আঘাত এনেছে, ইরান তার যোগ্য জবাব দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের আকাশে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমের যুদ্ধ বিমান উড়তে পারবে না। ইরানের এই সমানে সমানে টক্কর দেয়া আমেরিকার সমীকরণ একেবারে উল্টে দিয়েছে। কিন্তু দর্শক বন্ধুরা, এই ভূরাজনৈতিক দাবার বোর্ডে সবচেয়ে বেশি মূল্য চোকাচ্ছে সাধারণ মানুষ। কথায় তো আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। পরাশক্তিগুলোর এই ক্ষমতার লড়াইয়ে গাজা এবং লেবানন আজ কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চলুন পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যাক, কারণ সংখ্যা তো কখনো মিথ্যে কথা বলে না। প্রথমে আসি গাজার কথা। এটা একটু পিছিয়ে গিয়ে ধরতে হবে সেই 2023 সালের 7ই অক্টোবর। সেদিন থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজায় যে ধ্বংসলীলা চলেছে তাকে আধুনিক ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর মানবিক বিপর্যয় হিসাবে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এখনো পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় অন্তত 72,760 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা 95,000 ছাড়িয়ে গেছে। এমনকি আন্তর্জাতিক চাপে যখন কাগজে কলমে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, তারপরেও ইসরায়েলি হামলায় সেখানে 871 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ শান্তি সেখানে কেবলই একটি প্রহসন। গাজার অবকাঠামোর দিকে তাকালে শিউরে উঠতে হয়। বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘের তথ্য বলছে গাজায় অবকাঠামোগত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে
18.5 বিলিয়ন ডলারে। এই অঙ্কটি কত বড় জানেন? এটি 2022 সালে পশ্চিমা তীর ও গাজার সম্মিলিত জিডিপির 97% সমান। গাজার প্রায় 62% বাড়িঘর, যার সংখ্যা প্রায় 2,90,820টি, সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার 88% পানির উৎস এবং 100% পানি লবণমুক্তকরণ প্ল্যান্ট আজ ধ্বংসপ্রাপ্ত। গাজার মোট কৃষি জমির অর্ধেকের বেশি আজ বিষাক্ত এবং ব্যবহারের অযোগ্য। পুরো গাজা উপত্যকায় আজ প্রায় 40 মিলিয়ন টন ধ্বংসস্তূপ জমে আছে। জাতিসংঘ বলছে এই ধ্বংসস্তূপ সরাতেই সময় লাগবে অন্তত 15 বছর। এবার তাকান লেবাননের দিকে। ইসরায়েল এখন গাজার সেই একই ডক্ট্রিন বা কৌশল লেবাননের দক্ষিণাঞ্চলে প্রয়োগ করছে। তাদের লক্ষ্য একটাই, বেসামরিক জনগণকে উচ্ছেদ করে পুরো এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করা, যাতে সেখানে আর কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে। নতুন করে সংঘাত তীব্র হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 2,988 জন মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 9,210 জনেরও বেশি। ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে লেবাননে 7.5 লাখেরও বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। যুদ্ধবিরতির আলোচনা চললেও লেবাননের মাটিতে ইসরায়েলি ট্যাঙ্কের গর্জন থামেনি। তবে এই যুদ্ধে ক্ষতি শুধু গাজা বা লেবাননের হয়নি। যারা এই যুদ্ধের মূল কুশীলব, সেই ইরান, ইসরায়েল এবং খোদ আমেরিকার ক্ষতির খতিয়ান নেহাত কম নয়। ইরানের দিকে তাকালে আমরা দেখতে পাই ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় তাদের সামরিক কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ইরানে এখনও পর্যন্ত 1,444 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অসংখ্য শিশুও রয়েছে। আহত হয়েছেন 18,551 জন। পেন্টাগনের দাবি অনুযায়ী আমেরিকার বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 80% এবং পারস্য উপসাগরে তাদের নৌবাহিনীর 90% সক্ষমতা ধ্বংস করা হয়েছে। ইরানের 13,000-এরও বেশি কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার মধ্যে তাদের অপরিশোধিত তেল রপ্তানির প্রধান কেন্দ্র খর্গদ্বীপও রয়েছে। এটি ইরানের অর্থনৈতিক নীতির জন্য একটু মারাত্মক ধাক্কা। কিন্তু এর পাল্টা হিসাবে আমেরিকাকেও চরম মূল্য চোকাতে হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আমেরিকা সরাসরি কোনো যুদ্ধ ঘোষণা না করলেও মধ্যপ্রাচ্য জুড়ে থাকা তাদের সামরিক ঘাঁটিগুলোতে ইরান এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় অন্তত 13 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। নিখোঁজ সেনা উদ্ধারের মতো শ্বাসরুদ্ধকর অভিযানগুলোতে আমেরিকাকে তাদের একাধিক অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার হারাতে হয়েছে। থিঙ্ক ট্যাঙ্কগুলোর প্রতিবেদন বলছে ইরানের মিসাইল ও ড্রোন হামলায় আমেরিকার যে বিপুল সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে তার আর্থিক মূল্য প্রায় 1.9 বিলিয়ন ডলার বা 190 কোটি ডলার। এর মধ্যে শুধু যুদ্ধের প্রথম 2 সপ্তাহে 800 মিলিয়ন ডলারের মার্কিন সম্পদ ছাই হয়ে গেছে। ক্ষতি থেকে রেহাই পায়নি ইসরায়েলও। পুরো সংঘাতে তাদের 2,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ইসরায়েলের ইহুদি মারা গেছেন 2,000-এর বেশি। এছাড়া 7,600-টির বেশি বিমান হামলা পরিচালনা করতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে চরম চাপ সৃষ্টি হয়েছে। ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের বহু সামরিক লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে, যা তাদের বহু বিজ্ঞাপিত আয়রন ডোম প্রতিরোধ ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। এমনকি মধ্যপ্রাচ্যে আমেরিকার যে জোটভুক্ত দেশগুলো রয়েছে তারাও এই যুদ্ধের আঁচ থেকে বাঁচতে পারেনি।
সংযুক্ত আরব আমিরাতে 3 জন, ইরাকে 2 জন এবং কুয়েতে 1 জন নিহত হয়েছেন। কাতার, ওমান ও বাহরিনে বেশ কিছু মানুষ আহত হয়েছেন। মিত্র দেশগুলোর অর্থনীতি এবং অবকাঠামোগত এই ক্ষতির কারণে আমেরিকার ওপর চাপ বাড়ছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্যে। এই পুরো ছবিটা আমাদের একটা রূঢ় বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। আর এখানেই আসে ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ। ট্রাম্প কেন এত মরিয়া হয়ে এই যুদ্ধ থামাতে চাইছেন? এর পেছনে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক বাধ্যবাধকতা কাজ করছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তার মূল মন্ত্র ছিল আমেরিকা ফার্স্ট, আমেরিকা সবার উপরে। তিনি বিদেশের মাটিতে অর্থ ও সৈন্য ক্ষয় করার ঘোর বিরোধী। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা মানেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের চরম অনিশ্চয়তা। আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতে এমনিতেই মুদ্রাস্ফীতির চাপ রয়েছে। তেলের দাম বাড়লে তা নিয়ন্ত্রণ করা ট্রাম্পের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত, আমেরিকা যখন মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে আটকে আছে, ঠিক সেই সুযোগে চীন এবং রাশিয়া বিশ্বমঞ্চে নিজেদের প্রভাব বহুগুণ বাড়িয়ে চলেছে। ট্রাম্প খুব ভালো করেই জানেন আমেরিকার আসল লড়াইটা বেইজিংয়ের সঙ্গে, তেহরানের সঙ্গে নয়। মধ্যপ্রাচ্যে আটকে থাকলে এশিয়ায় আমেরিকার প্রভাব শেষ হয়ে যাবে। তৃতীয়ত, ইসরায়েলের বেপরোয়া একগুঁয়েমি। ঐতিহাসিকভাবে ইসরায়েল সব সময় আমেরিকার কথা শুনে চললেও বর্তমানে পরিস্থিতি একেবারেই আলাদা। বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ওয়াশিংটনের কোনো তোয়াক্কা না করে একতরফাভাবে লেবানন এবং ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন বারবার ইসরায়েলকে সংযত হওয়ার বার্তা দিচ্ছে, কিন্তু ইসরায়েল নিজেদের অভ্যন্তরীণ রাজনীতির বাধ্যবাধকতা এবং নিজেদের সুরক্ষিত রাখতে, আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে ট্রাম্পের সেই বার্তাকে সম্পূর্ণ উপেক্ষা করছে। মিত্র দেশের এই অবাধ্যতা আন্তর্জাতিক কূটনীতিতে আমেরিকার দুর্বলতাকেই প্রকট করে তুলছে। ট্রাম্প বুঝতে পারছেন ইসরায়েলের এই একগুঁয়েমির কারণে যে কোনো সময় আমেরিকা সরাসরি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আর তেমনটা ঘটলে হাজার হাজার মার্কিন সেনার জীবন বিপন্ন হবে, যা ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের কফিনে শেষ পেরেক পুঁতে দিতে পারে। সারা বিশ্ব দেখছে যে আমেরিকা তার মিত্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ওদিকে পশ্চিমা শক্তিরা তারা কেউ এসে আমেরিকার পাশে দাঁড়াচ্ছে না। আবার ইরানকেও থামানো যাচ্ছে না। এই হারানো ভাবমূর্তি ফেরাতে ট্রাম্পের কাছে একটি কূটনৈতিক চুক্তি বা যুদ্ধবিরতি ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। তাই ট্রাম্প এখন এক প্রকার বাধ্য হয়েই মধ্যস্থতার পথে হাঁটছেন। পর্দার আড়ালে ওমান বা কাতারের মতো দেশগুলোর মাধ্যমে তেহরানের সঙ্গে আলোচনা চলছে। ট্রাম্প বুঝতে পেরেছেন কেবল পেশি শক্তি বা সামরিক দম্ভ দিয়ে এই জটিল সমস্যার সমাধান নয়। দর্শক বন্ধুরা, এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটি নতুন বিশ্ব ব্যবস্থার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। একদিকে বিশ্বের দিন শেষ হয়ে আসছে, এক মেরু বিশ্বের দিন, মানে শুধু আমেরিকাই আছে আর কেউ নেই, এটা শেষ হয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে ঠান্ডা যুদ্ধ ছিল। সোভিয়েতের পতনের পর আমেরিকা গোটা বিশ্বকে শাসন করছে। সেই দিন শেষ হতে চলেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে ইরান, আজ প্রমাণ করেছে যে প্রবল রাজনৈতিক সদিচ্ছা, কৌশলগত ধৈর্য এবং জনগণ সঙ্গে থাকলে পরাশক্তির চোখে চোখ রেখে লড়াই করা সম্ভব। অন্যদিকে ট্রাম্পের মতো একজন দাপুটে নেতাকে আজ পরিস্থিতির শিকার হয়ে আপোষের পথে হাঁটতে হচ্ছে। ইসরায়েলের স্বাধীন আগ্রাসী পদক্ষেপ
এবং ইরানের অনড় অবস্থান, এই দুয়ের জাঁতাকলে পড়ে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি আজ একেবারে মুখ থুবড়ে পড়ার জায়গায় এসে দাঁড়িয়েছে। আগামী দিনে এই ভূ রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, আমেরিকার ক্ষমতা কতটা সংকুচিত হয় এবং গাজা ও লেবাননের মজলুম মানুষেরা কবে প্রকৃত শান্তি ফিরে পায়, সেটা দেখার জন্যেই এখন গোটা বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। আপনাদের কি মনে হয় প্রিয় দর্শক, আমেরিকা কি সত্যি মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য চিরতরে হারিয়ে ফেলছে? ট্রাম্প কি পারবেন ইসরায়েলকে নিয়ন্ত্রণে এনে একটি স্থায়ী শান্তি চুক্তি করতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আজকের এই গভীর বিশ্লেষণটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয় তবে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ক্যালকাটা ডায়ালগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ভূ রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ নিয়ে চলে আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।